আইসিটি কেয়ারে আমরা হচ্ছে এইচএসসি আইসিটির ধারাবাহিক যে ক্লাসগুলো নিচ্ছিলাম সেই ধারাবাহিক ক্লাসগুলোর মধ্যে আজকে আমাদের যে অধ্যায় নিয়ে আমরা আলোচনা শুরু করব সেই অধ্যায়টির নাম হচ্ছে কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড নেটওয়ার্কিং। কমিউনিকেশন সিস্টেম অ্যান্ড কি নেটওয়ার্কিং। তো এইচএসসি আইসিটি চ্যাপ্টার 2-এ তোমরা দেখতে পাবা যে কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিং এটা অধ্যায়ের নাম, এবং আমরা এই কমিউনিকেশন সিস্টেম এবং নেটওয়ার্কিংয়ের মধ্যে এখন বর্তমানে যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কমিউনিকেশন সিস্টেম নিয়ে আলোচনা করব, এবং নেটওয়ার্কিং সম্পর্কিত আলোচনাটা হবে ঠিক কমিউনিকেশন সিস্টেম আলোচনার পরে। সো ফার্স্ট স্টেপ বা প্রথম ধাপগুলোতে যে বিষয়গুলো আলোচনা করব সেগুলো সব কিছুই কিন্তু কমিউনিকেশন সিস্টেম নিয়েই আলোচনা হবে। সো কমিউনিকেশন সিস্টেম বলতে কি বোঝানো হচ্ছে আসলে খেয়াল করো যে কমিউনিকেশনস মানে তুমি কারোর সাথে ভাবের আদান প্রদান করছো, আদান প্রদানটা ইশারাও হতে পারে, কথা হতে পারে, আবার কি ভিডিওতেও হতে পারে। সো খেয়াল করে দেখো, ভিডিও বলতে আসলে ইশারা বোঝানো হচ্ছে। তো তোমার কাজের মাধ্যমে তুমি কিন্তু কি কমিউনিকেট করতে পারো। সো কমিউনিকেশনের জন্য বেশ কিছু সিস্টেম অ্যাভেলেবল থাকা প্রয়োজন। ফর এক্সাম্পল, বর্তমানে যে ডিজিটালাইজেশনস বা ডিজিটাল ডিভাইস দ্বারা আমরা হচ্ছে কি ওয়ার্ল্ড ওয়াইড ওয়েভ WWW যে একটা জাল ছড়িয়ে দিয়েছে সারা বিশ্বে, এই কানেক্টিভিটির মধ্যে আসতে হলে আমাদেরকে আসলে আধুনিক প্রযুক্তির যে ডিভাইসগুলো সেই ডিভাইসগুলো ব্যবহার করে কমিউনিকেট করতে হয়। বা প্রাচীনকালে কমিউনিকেশনসের ধাপগুলো কিন্তু এত সহজ ছিল না। প্রাচীনকালে মানুষ ইশারার মাধ্যমে দিয়ে কমিউনিকেট করতো, তারপরে তারা হচ্ছে ভাষা রপ্ত করলো, ভাষা রপ্ত করার পরে তারা কি ভাষাটা দিয়ে কমিউনিকেট করা শুরু করলো, এবং ভাষার অনেক ধরনের বিবর্তন হয়েছে। এবং তারপরে যেটা আসলো তারা হচ্ছে কমিউনিকেশনস করার জন্য যন্ত্র যেন মানুষের ভাষা রিড করতে পারে, এবং যন্ত্র যেন মানুষের ভাষাটাকে কোনো জায়গায় পৌঁছে যায়, নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেয়, সেই সিস্টেমটা আর কি আমাদের মাঝে এনেছে। সো এই কমিউনিকেশন সিস্টেম নিয়ে আমরা বিস্তারিত জানবো। সো কমিউনিকেশন সিস্টেমের মধ্যে আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে 3টি কমিউনিকেশন স্টেপ, কীভাবে কমিউনিকেট হয়ে থাকে আসলে। আর ব্যান্ডউইথ নিয়ে আলোচনা করবো। কমিউনিকেট হতে হলে গতি দিতে হবে। সো আমার ডেটাটাকে তো পাঠাতে হবে, পৌঁছাতে হবে, এবং পৌঁছানোর জন্য তো ডেটার একটা নির্দিষ্ট গতি থাকা প্রয়োজন। এবং সবার শেষে যেটা রয়েছে ডেটা ট্রান্সমিশনস মোড নিয়ে আলোচনা করব, ডেটা ট্রান্সমিশনস মোড। সো এই 3টি অংশ নিয়ে আজকে আমাদের ক্লাসটা সাজিয়ে আনা হয়েছে। সাজানোর প্রথম ধাপে আমরা যেটা দেখতে পাচ্ছি কমিউনিকেশন সিস্টেম। সাপোজ খেয়াল করে দেখো, তুমি যদি কারোর সাথে কমিউনিকেট করতে চাও, কমিউনিকেট অর্থাৎ তুমি যদি তোমার মেসেজটা কাউকে পৌঁছায় দিতে চাও, সো তোমার মেসেজটা পৌঁছানোর জন্য তোমাকে সর্বপ্রথম যেটা লাগবে, ফর এক্সাম্পল যে তোমার একটা কম্পিউটার বা একটা ডিভাইস অ্যাভেলেবল থাকা লাগবে। মনে করো যে তোমারও একটা কম্পিউটার আছে, তোমার ফ্রেন্ডেরও একটা কম্পিউটার আছে, দুজনেরই কম্পিউটার আছে, বাট তোমরা কমিউনিকেট করতে পারছো না। কমিউনিকেট না করতে পারার কারণ কি? তোমার কম্পিউটার আছে, ওর কম্পিউটার আছে, বাট কি ইন্টারনেট নাই, অর্থাৎ কি নেটওয়ার্কিং নাই, তোমাদের মধ্যে নেটওয়ার্ক গড়ে ওঠেনি প্রথমত। দ্বিতীয়ত তোমাদের হয়তোবা নেটওয়ার্কও আছে, দুজনেরই হয়তোবা ইন্টারনেট আছে, ব্যান্ডউইথ আছে, এবং কি বলে ওয়াইফাই আছে, হয়তোবা যে কোনো নেটওয়ার্কিং মাধ্যমগুলো তোমরা ব্যবহার করতে পারো। সো তোমাদের মধ্যে নেটওয়ার্কিংয়ের মধ্যে তোমাদের ডিভাইসগুলো অ্যাভেলেবল, তারপরও নেটওয়ার্কিংয়ে কমিউনিকেট করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? ফর এক্সাম্পল তোমাদের মিডিয়াম নাই, মিডিয়াম বলতে মাধ্যম নাই। সো একটা কমিউনিকেশনসের জন্য 5টা স্টেপ থাকা খুবই প্রয়োজনীয়। প্রথম স্টেপ, ফার্স্ট স্টেপ হচ্ছে সোর্স মানে তুমি হচ্ছে নিজের সোর্স, মানে তোমার কম্পিউটার বা তুমি নিজে হচ্ছে কি সোর্স। এবং সেন্ডার বলতে যে পাঠাবে মেসেজটা, যে পাঠাতে সাহায্য করবে। তুমি তো সরাসরি পাঠাতে পারছো না, তোমাকে ডিভাইসের মাধ্যম দিয়ে পাঠানো লাগছে। এবং মিডিয়ামটা হতে পারে ওয়্যার বা ওয়্যারলেস, তার মাধ্যম হতে পারে বা তারবিহীন মাধ্যমও হতে পারে। এবং এরপরে আসে রিসিভার বলতে তোমার যে মিডিয়াম দ্বারা যে তুমি যে সেন্ডার যে মিডিয়াম দ্বারা বা মাধ্যম দ্বারা যে বার্তাটা পাঠাবে সেটা তো রিসিভ করার মতন কাউকে থাকা লাগবে। হ্যাঁ, তার তো ইন্টারনেট কানেকশন থাকা লাগবে। সো তার যখন এখানে রিসিভার লাগবে, এবং রিসিভার সবার শেষে কি তোমার কাঙ্ক্ষিত ফ্রেন্ডকে বা ডেস্টিনেশনে কি তার মেসেজটা পাঠিয়ে দিবে। সো কমিউনিকেশনস করার জন্য 5টি ধাপ লাগে: প্রেরক, তারপরে উৎস, প্রেরক, মাধ্যম, প্রাপক এবং কি গন্তব্য। এই 5টির কম্বিনেশনে ডেটা কিন্তু ট্রান্সমিট করে কোথায়? সেন্ডার টু রিসিভার। এর মধ্য দিয়ে কে পাঠায়? সোর্স পাঠায়। কাকে পাঠায়? ডেস্টিনেশনকে পাঠায়। সো সোর্স ডেস্টিনেশনে পৌঁছানোর ক্ষেত্রে কার হেল্প নিয়ে থাকে? সেন্ডার এবং কি রিসিভারের হেল্প নিয়ে থাকে। এবং সেন্ডার এবং রিসিভারের মধ্যে
মাধ্যমটা অবিচ্ছিন্ন রাখার জন্য যেটা প্রয়োজন হয় আমাদের মিডিয়াম দরকার হয়। মিডিয়াম ওয়্যারলেস হতে পারে, ওয়্যারলেসও হতে পারে। সো তোমরা এইচএসসি আইসিটিতে ওয়্যার মাধ্যম নিয়ে যে পড়বা বা তার মাধ্যম নিয়ে যে পড়বা, এখানে 3টি তার মাধ্যম নিয়ে আলোচনা করা হয়েছে। কোএক্সিয়াল কেবল, টুইস্টেড পেয়ার কেবল এবং কি ফাইবার অপটিক্যাল কেবল। এবং যেখানে ওয়্যারলেস রয়েছে, ওয়্যারলেসটি দুটি হতে পারে, ওয়্যারলেস দুটি হতে পারে। দুটি কী হতে পারে? ওয়্যারলেস 3টি। এই ওয়্যারলেসের মধ্যে তোমার সর্বপ্রথম তুমি যে জিনিসটা পাবা সেটা হচ্ছে তোমার রেডিও ওয়েভ, তারপরে মাইক্রোওয়েভ। মাইক্রোওয়েভ আবার 2 প্রকার, টেরিস্টোরিয়াল মাইক্রোওয়েভ এবং কি স্যাটেলাইট মাইক্রোওয়েভ, এবং তাদের সীমাবদ্ধতা নিয়ে আলোচনা আছে। এবং সবার শেষে যেটা রয়েছে ইনফ্রারেড। সো ওয়্যার 3 প্রকার, কোএক্সিয়াল, টুইস্টেড পেয়ার কেবল, ফাইবার অপটিক্যাল কেবল। এবং ওয়্যারলেসও 3 প্রকার একইভাবে। প্রথমে রয়েছে রেডিও ওয়েভ, মাইক্রোওয়েভ এবং কি ইনফ্রারেড। সো 3 প্রকার ওয়্যার এবং ওয়্যারলেস সম্পর্কে অধ্যায় আমরা শেষের অংশগুলোতে আলোচনা করব। সো চলো আলোচনা শুরু করা যায়। ফর এক্সাম্পল, তোমার একটা কম্পিউটার আছে, তোমার ফ্রেন্ডের একটা কম্পিউটার আছে, বাট তুমি মেসেজ লিখছো, বাট মেসেজ লেখার পরে মেসেজটা তোমার ফ্রেন্ডের কাছে পৌঁছাচ্ছে না। কেন পৌঁছাচ্ছে না? প্রথমত তোমার নেট কানেকশন নাই। সো তোমার নেট কানেকশন অ্যাভেলেবল। কম্পিউটারে নেট কানেকশন দেওয়ার জন্য আমরা কী ব্যবহার করে থাকি? সাধারণত বিভিন্ন ওয়্যারলেস ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, ওয়াইফাই, যেগুলো আমার নেটওয়ার্কিংয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। বাট নেট কানেকশন থাকা লাগবে। তো ফর এক্সাম্পল, ওয়াইফাই অপশনটা বাদ দাও, মনে করো এখানে ওয়াইফাই নাই, সাধারণত ফোনের জন্য সিম ব্যবহার করা লাগে, সাবস্ক্রাইবার আইডেন্টি মডিউল। বাট তোমার কম্পিউটারের জন্য যখন তুমি কানেক্টিভিটি দিবা, তখন তোমার কিন্তু সিপিইউর মাধ্যমে, এই যে কম্পিউটার রয়েছে, তোমার যে সিপিইউটা রয়েছে, সিপিইউর ভিতরে মডেম দেওয়া লাগে। মডেম যেটার মধ্যে কি সিম লাগানো থাকে এবং কি সেটা হচ্ছে কি নির্দিষ্ট পরিমাণে প্যাকেজ কেনা থাকে, যে প্যাকেজের বিনিময়ে তুমি কি ডেটা ট্রান্সফার করার অনুমতি পাও। কার কাছ থেকে? সেই নির্দিষ্ট কোম্পানির কাছ থেকে বা নির্দিষ্ট মানে সেবা প্রদানকারী সংস্থা থেকে। তো খেয়াল করে দেখো, তুমি মেসেজটা লিখলা, বাট মেসেজটা তোমার ফ্রেন্ডের ওখানে পৌঁছাচ্ছে না। তার প্রথম কারণ হচ্ছে তোমার ইন্টারনেট কানেকশন নেই, মানে অর্থাৎ মডেম নেই। সো কি তোমার মডেম এখানে কিসের কাজ করছে? তুমি যে মডেমটা ব্যবহার করছো সেটা হচ্ছে কি সেন্ডারের কাজ করছে। সো সেন্ডার হিসেবে এখানে আমি কাকে ধরতে পারি? মডেমকে ধরতে পারি। ওকে, মডেম, হ্যাঁ, এটা সোর্সের মডেম, ঠিক আছে, উৎসের মডেম। এবার মডেমের কাজ কি? মডেমের কাজ হচ্ছে, মডেমের সংজ্ঞাটা হচ্ছে এরকম যে মডেম হচ্ছে এমন একটি ইলেকট্রিক ডিভাইস যেটি ডিজিটাল সংকেতকে অ্যানালগ সংকেতে রূপান্তর করে কিংবা অ্যানালগ সংকেতকে ডিজিটাল সংকেতে রূপান্তর করে। এই যে ডিজিটাল সংকেতকে যে অ্যানালগে রূপান্তর করে সেটাকে বলা হয় মডুলেশনস, এবং অ্যানালগকে যে ডিজিটালে কনভার্ট করে সেটাকে বলা হয় ডিমডুলেশনস। সো খেয়াল করে দেখো, আমরা যে লেখাগুলো লিখে থাকি, আমরা সাধারণত কোনো যখন মেসেজ লিখবো, মেসেজ লেখার সময় যখন আমরা টাইপ করি বা কোনো কিছু লিখছি, খেয়াল করো কম্পিউটার তো আমাদের ভাষা বোঝে না, ABCD বোঝে না, তাকে কনভার্ট করে নিতে হয়। সে কনভার্ট করে কি তার নিজের ভাষায়, তার নিজের ভাষা কি 0 আর 1। সো সে আমাদের ভাষাটাকে কনভার্ট করে নেবে, সেই সময় তার যে সিগন্যালটা উৎপাদন হবে সেই সিগন্যালটা হচ্ছে ডিজিটাল ওয়েভ হয়ে থাকে এরকম ডিজিটাল ওয়েভ, যেটা তোমরা 3B অর্থাৎ এইচএসসি আইসিটি 3য় অধ্যায় 2য় অংশ ডিজিটাল ডিভাইস অধ্যায় শিখেছো। সো এটা হচ্ছে ডিজিটাল ওয়েভ বা ডিজিটাল সংকেত, যেখানে কি একটা লো ভোল্টেজ থাকে, লজিক লেভেল 0 এবং কি লজিক লেভেল 1। এটা এই নিচের অংশটা দ্বারা 0 এবং উপরের অংশটা দ্বারা কি 1 বোঝানো হয়ে থাকে। সো কম্পিউটারে যে মেসেজটা লিখছি আমরা, সেই মেসেজটা সে হচ্ছে কি ডিজিটালে কনভার্ট করে নেয়, অটোমেটিক্যালি সেটা কনভার্ট করে নেয়, সেটা কোডিংয়ের জন্য ব্যবস্থা থাকেই। সো খেয়াল করে দেখো, কম্পিউটারের এই যে লিখিত মেসেজ যে ডিজিটাল ওয়েভটা রয়েছে, ডিজিটাল ওয়েভ যখন মডেমের মধ্য দিয়ে আসে, কার মধ্য দিয়ে আসে? মডেমের মধ্য দিয়ে আসে। মডেম তখন সেটিকে কী করে? মডেম তখন সেটিকে কি অ্যানালগ সংকেতে রূপান্তর করে। অ্যানালগ সংকেত এরকম, অ্যানালগ সংকেত ঠিক এরকম, ঠিক আছে। সো মডেমের কাজ হচ্ছে ডিজিটালকে অ্যানালগে কনভার্ট করা। অ্যানালগের একটা যে তরঙ্গটা এঁকেছি আমি, সেটাকে বলছে অ্যানালগ, এবং এটার তরঙ্গ শীর্ষ এবং তরঙ্গ পাদ থাকে। সো খেয়াল করে দেখো, সেন্ডার মডেম এই ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগে কনভার্ট করে দিল। যখন সেটা অ্যানালগে কনভার্ট করলো, তখন সেটা কিন্তু মাধ্যমের বহন উপযোগী হলো, বা মাধ্যম দ্বারা সেটা কি পৌঁছাতে পারবে। সো খেয়াল করে দেখো, মাধ্যম দ্বারা যাবে ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যাল। সো ইলেকট্রোম্যাগনেটিক সিগন্যালটা সেন্ডার টু রিসিভারে যাবে,
এবার খেয়াল করে দেখো, তোমার যদি মাধ্যম না থাকে তাহলে তো তোমার মেসেজটা তুমি পৌঁছাতে পারবে না। এবার তোমার মাধ্যমটা তুমি পাঠিয়েছো, মাধ্যমটা যদি তোমার সরাসরি মিডিয়াম হয়ে ডেস্টিনেশনে চলে যেত তাহলে সমস্যাটা কোথায় ছিল? খেয়াল করে দেখো, এখানে যে ডিজিটাল সিগন্যালটাকে অ্যানালগ সিগন্যালে কনভার্ট করেছে, অ্যানালগটা যদি কম্পিউটারে চলে যেত, কম্পিউটার তো অ্যানালগ সিগন্যালকে রিড করতে পারে না। কম্পিউটার জাস্ট জানে যে ডিজিটাল সিগন্যালকে চেনে, তাছাড়া সে কিছু চেনে না। সে আমাদের ভাষাটাকে কোড করে ডিজিটালে কনভার্ট করতে পারে, বা ডিজিটালকে কোড করে আবার কি তার নিজের ভাষায় কনভার্ট করে নিতে পারে। সো যখন অ্যানালগ সিগন্যালটা যখন ডেস্টিনেশনের কাছে পৌঁছে যাবে, সে কিন্তু মেসেজটা বুঝতে পারবে না, উল্টাপাল্টা মেসেজ যাবে। সো এই জন্য আমাদের কি দরকার? একটা রিসিভার দরকার। রিসিভারের কাজ কি? রিসিভার বলতে তোমার বন্ধুরও, অপরপক্ষে তোমার বন্ধুরও একটা মডেম থাকা প্রয়োজন। বন্ধুরও কি একটা মডেম থাকে এখানে প্রয়োজন। তোমার বন্ধুর মডেম, তুমি বন্ধুর মডেমে সিগন্যালটা গেল, তার মডেমে প্যাকেজ আছে, সে বন্ধুর মডেমটা কি করবে, যে অ্যানালগ সিগন্যালটা আছে সেটা রিসিভ করবে। দেন এই মডেমটা কি করবে, সে অ্যানালগ সিগন্যালটাকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ফেলবে। সো এটাকে বলা হয় ডিমোডুলেশনস, যেটা অ্যানালগ সিগন্যালকে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে ফেলে। সো যখন অ্যানালগ সিগন্যালটা ডিজিটাল সিগন্যালে কনভার্ট হবে, তখন কিন্তু সেটা তোমার বন্ধুর কম্পিউটারের ব্যবহার উপযোগী হবে। তখন কি তোমার বন্ধু মেসেজটা পাবে। সো ডেটা কমিউনিকেট করার ক্ষেত্রে আমাকে কি প্রথমে সেন্ডার লাগছে, যেটা মডুলেশনসের কাজ করে থাকে, ডিজিটালকে অ্যানালগ, এবং অ্যানালগ প্রবাহিত হয় মাধ্যমের দ্বারা। মাধ্যম হতে পারে ওয়্যার বা ওয়্যারলেস। ওয়্যার 3 প্রকার এবং ওয়্যারলেস 3 প্রকার, যেটা আমি বললাম। এরপরে আসছে রিসিভার মডেমটা, আমার অ্যানালগ সিগন্যাল, তার প্রাপ্ত অ্যানালগ সিগন্যালকে সে ডিজিটাল সিগন্যালে কনভার্ট করে দিল। ডিজিটাল সিগন্যাল এই যে এরকম, হ্যাঁ। সো ডিজিটাল সিগন্যাল যখন রিসিভারের কাছে, ডেস্টিনেশনের কাছে পৌঁছালো, তখন সে কি তার ভাষাটা বা তার মেসেজটা রিড করতে পারবে। সো আমরা যখন কাউকে মেসেজ পাঠাই, মেসেজটা কিন্তু এইভাবে কমিউনিকেট হয়ে থাকে। সো কমিউনিকেশন সিস্টেমের জন্য এই 5টা স্টেপ, বেসিক স্টেপ কিন্তু প্রত্যেকটা কমিউনিকেশনসের ধাপগুলোতেই যে কোনো কমিউনিকেট করার জন্য কিন্তু ব্যবহার করা হয়ে থাকে। সো খেয়াল করে দেখো, আমরা এভাবে খুব সহজেই কমিউনিকেশন স্টেপগুলো বুঝতে পারি। এরপরে খেয়াল করে দেখো, কমিউনিকেশন সিস্টেম তো আমরা বুঝলাম। কমিউনিকেশন সিস্টেমের পরে যে আমাকে যে জিনিসগুলো বোঝা লাগে, সেই বিষয়গুলোর মধ্যে অন্যতম হচ্ছে তোমার ব্যান্ডউইথ। খেয়াল করে দেখো, তুমি কাউকে একটা মেসেজ পাঠাচ্ছ, মেসেজটা কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় না যে খুব দ্রুত যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু খুব আস্তে গিয়ে থাকে, মানে খুবই স্লোলি যাচ্ছে আর কি। সো মেসেজটা কীরকম যাবে, বা মেসেজ যাওয়ার ডেটার প্রকৃতি অনুযায়ী মেসেজটার গতি কীরকম হওয়া উচিত, হ্যাঁ। তো সেই জন্য আসলে আমরা যেটা ব্যবহার করে থাকি, বা যেটা হচ্ছে বলে থাকি, সেটাকে ব্যান্ডউইথ বলি, ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ট্রান্সমিশন স্পিড। সো ব্যান্ডউইথ বলা হয়, এটা আসলে ডেটা ট্রান্সমিশন স্পিড। ডেটা ট্রান্সমিট হওয়ার সময় তার স্পিড কেমন থাকে, হ্যাঁ, তো সেটাকে আসলে প্রকাশ করা হয় ব্যান্ডউইথ দ্বারা। তার স্পিডটা কেমন সেটাকে আসলে প্রকাশ করা হয় ব্যান্ডউইথ দ্বারা। সো ব্যান্ডউইথ, খেয়াল করে দেখো, ভরের একক কেজি, ভরের একক কেজি, তারপরে দৈর্ঘ্যের একক মিটার। সো এরকম ব্যান্ডউইথ, হ্যাঁ, ডেটা ট্রান্সমিশন স্পিড যেটাকে প্রকাশ করা হয় ব্যান্ডউইথ দ্বারা। ব্যান্ডউইথের একক হচ্ছে বিপিএস। বিপিএস, দ্যাটস মিনস বিট পার সেকেন্ড, বিট পার সেকেন্ড। সো ডেটা ট্রান্সমিশন স্পিড ব্যান্ডউইথ দ্বারা প্রকাশ করা থাকে, এবং ব্যান্ডউইথের একক হচ্ছে কি বিপিএস, দ্যাটস মিনস বিট পার সেকেন্ড। তো খেয়াল করে দেখো, ডেটা ট্রান্সমিশন স্পিডের ধরন অনুযায়ী সেটা 3 প্রকার। কয় প্রকার? 3 প্রকার। প্রথমত আসছে যেটা ন্যারো ব্যান্ড। কি আসছে? ন্যারো ব্যান্ড। ন্যারো ব্যান্ড সাধারণত পূর্বে ব্যবহার করা হতো। এটা ডেটা ট্রান্সমিশন স্পিড খুবই কম। কেমন? সেটা 45 থেকে 300 বিপিএস। তার ডেটা ট্রান্সমিশন স্পিড হচ্ছে ন্যারো ব্যান্ড যেটা রয়েছে, সেটা দিয়ে ডেটা ট্রান্সমিট হতে পারে জাস্ট কত, মানে যখন স্পিড তার 45 থেকে 300 বিপিএস থাকবে, তখন সেটাকে বলা হয় ন্যারো ব্যান্ড। আচ্ছা, এই বিপিএস অর্থাৎ প্রত্যেকটা সেকেন্ড, বিট পার সেকেন্ড, মানে পার সেকেন্ডে তার 45 থেকে 300টা এই রেঞ্জের মধ্যে কি বিট ট্রান্সমিট হয়। কোথা থেকে ট্রান্সমিট হয়? সেন্ডার টু রিসিভার, বা হচ্ছে কি সোর্স টু ডেস্টিনেশন, ফ্রম সোর্স টু ডেস্টিনেশন। সো যদি পার সেকেন্ডে 45 থেকে 300টা বিট ট্রান্সমিট হয়, তাহলে সেটাকে বলা হয়ে থাকে ন্যারো ব্যান্ড। সো ন্যারো ব্যান্ডের উদাহরণ কীরকম? সাধারণত আগে টেলিগ্রাফি ব্যবহার করা হতো। আগে টেলিগ্রাফির ক্ষেত্রে ন্যারো ব্যান্ড ব্যবহার করা হতো। টেলিগ্রাফিং প্রযুক্তি। এরপরে যদি পার সেকেন্ডে 1200 মানে 1200 থেকে 9600 পর্যন্ত বিট ট্রান্সমিট হয় পার সেকেন্ডে, তাহলে সেটাকে বলা হয় ভয়েস ব্র্যান্ড। কি বলা হয়? ভয়েস ব্র্যান্ড। এই যে 9600, অনেক সময় এমসিকিউ তোমার আসতে পারে 9600 না দিয়ে তোমাকে বিভ্রান্ত করার জন্য 9.6 kbps দেওয়া থাকতে পারে। আসলে kbps মানে কিলো বিট
পার সেকেন্ড, কিলো বিট পার সেকেন্ড। হ্যাঁ, মানে 1000 দ্বারা ভাগ করলেই সেটা কি দশমিকটা 3 ঘর বামে চলে আসে। সো এটা হবে 9.6 kbps। 9600 থাকতে পারে, 9600 bps-ও থাকতে পারে, আবার কি 9.6 kbps-ও থাকতে পারে। হ্যাঁ, সো এর ক্ষেত্রে কি তোমরা একটু সতর্ক থাকবে। আবার হচ্ছে বোর্ড কোশ্চেন একটা এমসিকিউ পড়েছিল, সেই এমসিকিউটা এরকম ছিল যে তোমার ভয়েস ব্র্যান্ডের সর্বোচ্চ সীমা কত? সর্বোচ্চ সীমা হচ্ছে 80, এবং সর্বনিম্ন হচ্ছে 1200। সো ভয়েস ব্র্যান্ড কোনগুলোর ক্ষেত্রে ব্যবহার করা হয়? টেলিফোন প্রযুক্তির ক্ষেত্রে। সাপোজ আমরা যে ল্যান্ড ফোনগুলো ব্যবহার করতাম, সেই ল্যান্ড ফোনগুলোতে বা টেলিফোন প্রযুক্তিতে আসলে কি ব্যবহার করা হয়ে থাকে? ভয়েস ব্র্যান্ড, মানে এই পরিমাণ বিট ট্রান্সমিট হয় পার সেকেন্ডে। হ্যাঁ, টেলিফোনে যে আমরা কথা বলি, যে টেলিফোন দ্বারা আমরা কথা বলি। এরপরে আসে যেটার সাথে আমরা যে ওয়ার্ডটার সাথে আমরা সবাই পরিচিত, সেটা হচ্ছে ব্রডব্যান্ড। কি? ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড পার সেকেন্ডে 10 লক্ষ বিট ট্রান্সমিট করতে পারে, 10 লক্ষ বিট ট্রান্সমিট করতে পারে। অর্থাৎ একের পরে কয়টা শূন্য আছে? 6টা শূন্য। সো এটাকে আসলে প্রকাশ করা হয় যে আপ টু মানে বেশি, কত? 1 mbps। এম মানে মেগা, পেটা টেরা গিগা মিগা কিলো হেক্টর পিকো ফেমটো, তোমরা এগুলো পড়েছো। সো মেগা মানে 10⁶, মেগা মানে 10⁶। 10⁶ মানে কি? 10-এর পরে আরও 6টা শূন্য দিয়ে কি সেটাকে কি প্রকাশ করতে হয়। সো এটা তোমার এমসিকে 1 mbps-ও আসতে পারে, আবার কি 10 লক্ষ আসতে পারে। সো কি তোমরা এটার ক্ষেত্রে কি সাবধানতা অবলম্বন করবে। এবং খেয়াল করে দেখো, ব্রডব্যান্ড আসলে আমরা ব্যবহার করি কোথায়? বর্তমানে যে ডিজিটাল যে প্রযুক্তিগুলো, যে ডিভাইসগুলো আমরা ব্যবহার করি বা যে মাধ্যমগুলো, যেমন ফর এক্সাম্পল কোএক্সিয়াল কেবল বা টুইস্টেড পেয়ার কেবল বা ফাইবার অপটিক্যাল কেবলে যে পরিমাণে বিট ট্রান্সমিট হয় পার সেকেন্ডে, সেটা ব্যবহার করা হয়ে থাকে। মানে বর্তমান ডিজিটাল ডিভাইস সমূহের ডেটা কমিউনিকেশনসের জন্য যেই ডিভাইসগুলো আমরা ব্যবহার করি না কেন, তার প্রায় প্রত্যেকটি কি ব্রডব্যান্ড, প্রত্যেকটি ব্রডব্যান্ড। সো খেয়াল করে দেখো, আমাদের তাহলে ডেটা ট্রান্সমিশনসের জন্য যে স্পিডের ধরন কী ধরনের হয়ে থাকে সেই জিনিসগুলো আমরা জানলাম। এরপরে আমাদের তৃতীয় যে টপিকটা রয়েছে, যেটা নিয়ে আমাদেরকে বোঝা প্রয়োজন, যে ডেটা ট্রান্সমিশনস মোড। মানে ডেটা যে ট্রান্সমিট হবে, কে কার দিকে যাবে? সেন্ডার রিসিভারকে পাঠাবে নাকি রিসিভার সেন্ডারকে পাঠাবে? হ্যাঁ, সো এই নিয়ে একটা কনফিউশন আছে। তো তোমাদের সবথেকে বড় কনফিউশন এই অধ্যায়ে যেটা হয়ে থাকে সৃজনশীল লেখার ক্ষেত্রে বা হচ্ছে তোমার এমসিকিউর ক্ষেত্রে, ডেটা ট্রান্সমিশনস মোড। এটা হচ্ছে মোড মানে তোমার মোড এক এক সময় এক এক রকম হয়ে থাকে না, ঠিক সেরকম ডেটা প্রবাহের দিক এক এক সময় এক এক রকম হয়ে থাকে। সো এই অধ্যায়ে আরেকটা টপিক রয়েছে ডেটা ট্রান্সমিশনস মেথড, যেটা আগামীকালকে আমরা আলোচনা করব, এর পরের দিন আমরা আলোচনা করব। সো তোমাকে বুঝতে হবে এটা মোড, ডেটা ট্রান্সমিশনস মোড, যেটা আসলে কি ডেটা প্রবাহের দিক ও গ্রাহকের সংখ্যা অনুযায়ী 3 প্রকার। ডেটা প্রবাহের দিক মানে কে কার দিকে পাঠাচ্ছে ডেটা, এবং কি গ্রাহক কতগুলা। হ্যাঁ, সো গ্রাহকের সংখ্যা অনুযায়ী ডেটা ট্রান্সমিশনস মোড, নট মেথড। ডেটা ট্রান্সমিশনস মেথড আবার 3 প্রকার, সিনক্রোনাইজেশনসের ভিত্তিতে। সো ডেটা ট্রান্সমিশনস মোড হচ্ছে ডেটা প্রবাহের দিক এবং গ্রাহকের সংখ্যা অনুযায়ী 3 প্রকার। 3 প্রকার কি? 3 প্রকারের মধ্যে প্রথমটা যেটা রয়েছে ইউনিকাস্টের বিশেষ বৈশিষ্ট্য কি? প্রেরক এবং প্রাপক একটি। মাল্টিকাস্ট হচ্ছে প্রাপক একাধিক হলেও নির্দিষ্ট, মানে তুমি নির্দিষ্ট করে দিচ্ছ যে হ্যাঁ আমার এই গ্রাহক বা এই ডেস্টিনেশন রিসিভ করতে পারবে, সবাই রিসিভ করতে পারবে না। মানে কারোর সাথে তোমার ঝগড়া হয়েছে, তার সাথে তুমি কমিউনিকেট করতে চাও না। হ্যাঁ, সো খেয়াল করে দেখো। তারপর আসে ব্রডকাস্ট হচ্ছে কি? প্রাপক অনির্দিষ্ট। সাপোজ যে বলে না তোমার টেলিভিশনে বা রেডিওতে প্রকাশ করার সময় যখন লাইভ স্ট্রিমিং হয় তখন বলে না ব্রট ইউ বাই বা ব্রডকাস্ট বাই। হ্যাঁ, সো ব্রডকাস্ট কি? যখন ওখান থেকে পাঠাবে তখন কি অসংখ্য রিসিভার সেটা কি রিসিভ করতে পারবে বা অসংখ্য ডেস্টিনেশনের কাছে সে তার মেসেজটা পৌঁছে দিতে পারবে। এটা কোনো লিমিটেড না, তুমি নির্দিষ্ট করতে পারবে না। তো চলো এইগুলো সম্পর্কে একটু বিশেষ জেনে আসি। ইউনিকাস্ট, যেখানে প্রেরক এবং প্রাপকও একটি। ফর এক্সাম্পল, ইউনিকাস্ট 3 প্রকার। প্রথমে যে জিনিসটি আসে সিমপ্লেক্স কি? ফ্রম থেকে টু, মানে প্রেরক থেকে শুধু প্রাপকে যেতে পারবে, প্রেরক থেকে জাস্ট ফ্রম মানে সোর্স থেকে জাস্ট ডেস্টিনেশনে যেতে পারবে। সিমপ্লেক্স মেথড। ইউনিকাস্টের মধ্যে 3 প্রকার রয়েছে। তো
এর মধ্যে সিমপ্লেক্স যে মেথডটা রয়েছে, সিমপ্লেক্স যে মোডটা রয়েছে সেই মোডে প্রেরক থেকে শুধু প্রাপকে যেতে পারবে, প্রাপক থেকে আসতে পারবে না। ফর এক্সাম্পল সিমপ্লেক্সের সবথেকে ভালো উদাহরণ হচ্ছে রেডিও বা টেলিভিশনের সম্প্রচার। ফর এক্সাম্পল তুমি যখন হিরো আলম বা মাহফুজুর রহমান স্যারের যখন গান শুনো, তখন কিন্তু তুমি তাদের শুধু গান শুনতে পাও, তাদেরকে কিন্তু তোমার অভিব্যক্তিগুলো প্রকাশ করতে পারো না, তোমার ভালো লাগা মন্দ লাগাগুলোকে কখনো কি প্রকাশ করতে পারো না। সো কি সিমপ্লেক্স হচ্ছে এরকম একটা উদাহরণ, যেটা হচ্ছে ফ্রম, মানে সোর্স থেকে ডেস্টিনেশনে পৌঁছাবে জাস্ট, ডেস্টিনেশন থেকে কোনো মেসেজ আসবে না, তুমি জাস্ট তার গান শুনতে পাবা, তুমি তাকে প্রশংসা করলেও সে শুনতে পাবে না। সো কি সিমপ্লেক্স। এরপরে আসে কি হাফ ডুপ্লেক্স। হাফ ডুপ্লেক্স হচ্ছে সেন্ডার থেকে রিসিভারেও যাবে, সেন্ডার থেকে অর্থাৎ সোর্স থেকে ডেস্টিনেশনও যাবে এবং ডেস্টিনেশন থেকে সোর্সেও আসবে, মানে ফ্রম থেকে টু এবং টু থেকে ফ্রম। বাট এদের একটা সীমাবদ্ধতা আছে, সীমাবদ্ধতাটা হচ্ছে তারা একই সময়ে পাঠাতে পারবে না। হয় প্রথমে সোর্স থেকে ডেস্টিনেশনে যাবে, নাহলে ডেস্টিনেশন থেকে সোর্সে আসবে, বাট তারা একই সময় ডেটা আদান প্রদান করতে পারবে না। নট আ সিঙ্গেল টাইম তারা ডেটা কমিউনিকেট করার জন্য উপযোগী না। আগে একজনকে সোর্সকে ডেস্টিনেশনে পাঠাইতে হবে, দেন ডেস্টিনেশনকে সোর্সে পাঠাইতে হবে। সো এতটুকু করলে কি হাফ ডুপ্লেক্স মোডটা আমরা কি ব্যবহার করতে পারবো। সো হাফ ডুপ্লেক্স মোডের সবথেকে ভালো উদাহরণ হচ্ছে কি ওয়াকি টকি। সাধারণত পুলিশ বাহিনী বা যে কোনো হচ্ছে নিরাপত্তা বাহিনীরা ওয়াকি টকি ব্যবহার করে থাকে। তারা হচ্ছে যাতে মেসেজের তার গোলযোগ সৃষ্টি না হয়, সেই জন্য একজন বলে, তারপরে শুনে, তারপরে কি যে শুনছে সে কি মেসেজটা পাঠাতে পারে, তারা একই সাথে পাঠাতে পারে না। এটাকে সবথেকে বিশেষ কারণ হচ্ছে যে তারা যদি একই সাথে ডেটা কমিউনিকেট করে, তাহলে কি ডেটা যে ইম্পর্টেন্ট ডেটাটা ট্রান্সমিট করছে, সাপোজ দুজনে একসাথে বলতে শুরু করেছে, যেখানে হচ্ছে একটা নেটওয়ার্কিং, ওয়াকি টকি তো একটা নেটওয়ার্কিং এরিয়ার মধ্যে কাজ করে, মানে একটা নির্দিষ্ট রেঞ্জের মধ্যে কাজ করে। সো ওই রেঞ্জের মধ্যে সাপোজ যদি অনেকগুলো সেন্ডার অনেকগুলো রিসিভার হয়ে যায়, তাহলে কি ডেটাটা স্পষ্টভাবে নাও শোনা যেতে পারে। সো স্পষ্টভাবে শোনার জন্য বা একজন সেন্ডার বা একজন ডেস্টিনেশন থেকে একজন সেন্ডারের কাছে পাঠাতে হলে জাস্ট আমাকে কি ব্যবহার করতে হয়, হাফ ডুপ্লেক্স ব্যবহার করতে হয়। হাফ ডুপ্লেক্স এমন একটা মেথড যেখানে হচ্ছে কি ফ্রম থেকে টু এবং টু থেকে ফ্রমে আসা যায়, বাট একই সময় না, আলাদা আলাদা সময়, ঠিক আছে, যাতে মেসেজটা ক্লিয়ার থাকে। এরপরে আরও যেটি রয়েছে ফুল ডুপ্লেক্স। ফুল ডুপ্লেক্সে এই সীমাবদ্ধতাটা আবার থাকছে না, মানে সোর্স ডেস্টিনেশনের কাছে পাঠাতে পারবে, ডেস্টিনেশনও সোর্সের কাছে পাঠাতে পারবে, ঠিক হাফ ডুপ্লেক্সের মতন। তবে পার্থক্যটা কোথায়? পার্থক্যটা হচ্ছে তারা একই সময় ডেটা কমিউনিকেট করতে পারবে, একই সময় ডেটা কমিউনিকেট করার ক্ষেত্রে তাদের সবথেকে ভালো উদাহরণ হচ্ছে মোবাইল ফোন। ফর এক্সাম্পল তুমিও তোমার ফ্রেন্ডকে বলছো, তোমার ফ্রেন্ডও তোমাকে বলছে, তো ঝগড়া হলে যেরকম হয়ে থাকে, তুমি যাকে গালি দিচ্ছ সে তোমাকে গালি দিচ্ছে, বাট কি কেউ কারোটা শুনতে পাচ্ছ না। সো একই সময় হয়ে থাকে বিধায় কি আসলে এটাকে কি বলা হয়ে থাকে, ফুল ডুপ্লেক্স বলা হয়ে থাকে। কি বলা হয়ে থাকে? ফুল ডুপ্লেক্স। তবে এইগুলোর ক্ষেত্রে সব ক্ষেত্রেই কিন্তু প্রেরক এবং প্রাপক কিন্তু একটি, যা কিনা ইউনিকাস্টের অন্তর্গত। এরপরে আসো মাল্টিকাস্ট। আচ্ছা, মাল্টিকাস্টের আগে আমরা একটি ব্রডকাস্ট নিয়ে আলোচনা করি। ব্রডকাস্ট বলতে তোমার সাপোজ তুমি তোমার ফেসবুক প্রোফাইল একটা ছবি দিচ্ছ বা একটা মেসেজ দিচ্ছ, তোমার সব বন্ধু সেটা পাচ্ছে, মানে প্রাপক অনির্দিষ্ট, মানে তোমার ফ্রেন্ডের মধ্যে যারা আছে বা ফেসবুকের মধ্যে যারা আছে, যে কেউ কিন্তু তোমার মেসেজটা পাচ্ছে। সাপোজ তুমি একটা ছবি দিয়েছো, তোমার বা সারা বিশ্বের মানুষ, তোমার ফ্রেন্ড যারা আছে যারা নাই তারা সবাই কিন্তু মেসেজটা দেখতে পাচ্ছে, যদি এখন প্রোফাইল লগ বিষয়টা চলে আসছে। সো খেয়াল করে দেখো, এটা ব্রডকাস্ট যেমন টিভি প্রোগ্রামগুলো বা লাইভ স্ট্রিমিং যে ভিডিওগুলো চলে বা লাইভ যে প্রোগ্রামগুলো হয় সেগুলো ব্রডকাস্ট বলা হয়। এখন ধরো যে সাপোজ তুমি তোমার ফ্রেন্ডে সাপোজ যেমন আমার ফেসবুক অ্যাকাউন্টে সর্বমোট ফ্রেন্ড রয়েছে 5000, 5000, বাট আমার যে সাগর আইসিডি কেয়ারের যে গ্রুপটা রয়েছে সেই গ্রুপের সাপোজ কিন্তু 5000 জন ফ্রেন্ড নাই, সেই গ্রুপের মধ্যে আমার বর্তমানে প্রায় 1500 থেকে 1600 জন মেম্বার রয়েছে। সো খেয়াল করে দেখো, আমি যদি প্রাপকের ডেটা গ্রহণের অধিকার নির্দিষ্ট করে দিই, তাহলে সেটাকে কি বলা হয়ে থাকে? মাল্টিকাস্ট। মানে প্রেরক আমি একা, প্রাপক অনেকগুলো, বাট কি নির্দিষ্ট। সো এরকমভাবে আমরা কি বলতে পারি, যেমন ফেসবুক গ্রুপ, মেসেঞ্জার গ্রুপ। সো কি গ্রুপ SMS বা মেসেঞ্জার গ্রুপ যে জিনিসগুলো ক্রিয়েট করা হয় এগুলো আসলে মাল্টিকাস্ট। মানে তুমি তোমার আইডিতে থাকা সত্ত্বেও বা তোমার ফ্রেন্ড থাকা সত্ত্বেও কিন্তু সবাইকে ডেটা গ্রহণের অধিকার দিচ্ছ না, নির্দিষ্ট কয়েকজনকে দিচ্ছ। ফর এক্সাম্পল তোমার কোনো ফ্রেন্ডের সাথে ঝগড়া হয়েছে, তুমি তাকে তোমার মেসেজটা সে পড়ুক বা তোমার মেসেজে সে রিপ্লাই দেখ, সেটা তুমি চাচ্ছ না। সো সেক্ষেত্রে সেই অ্যাপ্রোপ্রিয়েট ওয়ে কি মাল্টিকাস্ট, যেখানে প্রাপক একাধিক হলেও কিন্তু নির্দিষ্ট। সো খেয়াল করে দেখো, ডেটা কমিউনিকেশন
ডেটা কমিউনিকেশন সিস্টেম নিয়ে আজকে আমরা বেশ অনেকটাই শিখলাম। ডেটা কমিউনিকেশনসের জন্য যে 5টা ইম্পর্টেন্ট স্টেপ লাগে সেগুলো শিখলাম, এটা খ নাম্বারের জন্য ইম্পর্টেন্ট। এরপরে আসে ব্র্যান্ডউইথ এমসিকিউর জন্য বেশি ইম্পর্টেন্ট আসলে। এরপরে আসে ডেটা ট্রান্সমিশন মোড কিন্তু অনেক সময় খ এবং গ এ পড়ে থাকে। সো